হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি হিসাব বিজ্ঞানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে নিয়ে এসেছি। মনে করি যে এখান থেকে আপনারা আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন। তো এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী। তো দ্বিতীয় পত্রের এই সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে যেটা আমরা সচরাচর প্রথম পত্রে দেখতে পাই না। কারণ আমাদের একটা বিষয় জেনে রাখা দরকার যে সাধারণত আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রথম পত্রে, এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা যে আর্থিক বিবরণীটা দেখতে পাই সেটা সাধারণত এক মালিকানার ব্যবসা বা অংশীদারি ব্যবসায় প্রণয়ন করে থাকে। কিন্তু এখন আমরা যেটা করব সেটা মূলত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকে। তো এই আর্থিক অবস্থার বিবরণীর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। আজকে আমরা একটা উদাহরণ এবং সেই উদাহরণের আলোকে আমরা সমাধানও সামান্য পরিসরে আলোচনা করব। ঠিক আছে, এই যে এখানে আমরা একটা রেওয়া মিল দেখতে পাচ্ছি। রেওয়া মিলে কিছু তথ্য আছে, যে তথ্যগুলো হচ্ছে কি শেয়ার মূলধন সঞ্চিত হবে, আয়কর সঞ্চিত সংরক্ষিত আয় বিবরণী, ইজারা সম্পত্তি, কলকব্জা যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব, ক্রয় বিক্রয়, বেতন, ভাড়া, প্রাথমিক খরচাবলী আর কি এখানে তথ্যগুলো আমরা দেওয়াই আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি। আর এখানে কিছু সমন্বয় আছে, যে সমন্বয়গুলো আর কি এর সঙ্গে সংশ্লিষ্ট দেওয়া আছে, আবার কিছু নাই। আচ্ছা, এখন এই সংরক্ষিত আয় বিবরণী করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেটা দেখতে হবে, এই যে রেওয়া মিলের ভিতরে ক্রেডিট দিকে দেখতে হবে কিনা, কিছু আছে কিনা। তো দেখা যাচ্ছে এখানে সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণীকে রক্ষিত আয় বিবরণী বলে, ইংরেজিতে আবার এটাকে রিটেইনড আর্নিংসও বলে, রিটেইন আর্নিংস স্টেটমেন্ট। তো যাই হোক, এখানে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের দেওয়া আছে, যেটা মূলত আমাদের মালিকানা সত্ত্বের মধ্যে এই প্রারম্ভিক জের কখনোই বসে না। তা আমার কোনটা বসে? সংরক্ষিত আয়ের সমাপনী জের বসে। আচ্ছা, তার আগে বলে রাখি সংরক্ষিত আয় মূলত কি। সংরক্ষিত আয় হচ্ছে যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতি বছর যে মুনাফা করে, সেই মুনাফাটা মূলত শেয়ার হোল্ডারদের হক বা রাইটস, শেয়ার হোল্ডার বা অগ্রাধিকার শেয়ার এরা পেয়ে থাকে সেই মুনাফা। কিন্তু কোম্পানি কি করে, তার মুনাফার সম্পূর্ণ অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ না করে কিছু অংশ ভবিষ্যতে কোম্পানির স্বার্থে জমা রাখে, আর এই জমা রাখিত অংশটুকুই বলা হয় সংরক্ষিত আয়। ঠিক আছে, অর্থাৎ এখানে সর্বপ্রথম আমরা দেখব সংরক্ষিত আয় বিবরণী করতে গেলে দেখব আমরা এখানে সংরক্ষিত আয় বিবরণীর ক্রেডিট জের আছে কিনা। আচ্ছা, সংরক্ষিত আয় বিবরণী এখানে আমাদের ক্রেডিট জের আছে, কিন্তু এটা অবশ্যই প্রারম্ভিক জের। এখানে যদি কিছু বলা নাও থাকে তবে ধরে নিতে হবে এটা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের। এবং সংরক্ষিত ওই আয়ের সঙ্গে আমাদের কিছু বিষয় আছে যেগুলো যোগ হয়, অর্থাৎ সংরক্ষিত আয়কে বৃদ্ধি করে, আবার কিছু বিষয় আছে যেগুলো সংরক্ষিত আয়কে হ্রাস করে, অর্থাৎ সংরক্ষিত আয়কে কমিয়ে দেয়। এখন আমরা দেখি সংরক্ষিত আয়কে বৃদ্ধি করে কোনগুলো। আসলে বৃদ্ধি করার অনেকগুলো লেনদেন আছে, কিন্তু সাধারণত সবথেকে বেশি যে লেনদেনগুলো আমরা পরীক্ষায় বা আসে বা সব তো আসলে আমরা জানার জন্য পড়ে নেওয়া ভালো, তবে পরীক্ষায় সবগুলো আসে না, কিছু পার্টিকুলার কিছু বিষয় আছে যেগুলো আসে। তো এখানে আমি সেগুলো সম্পর্কে সামান্য পরিসরে আলোচনা করি। তো এখানে যে সংরক্ষিত আয়ের সঙ্গে যে বিষয়গুলো যোগ হয় সেগুলোর মধ্যে আছে এই যে আমাদের নিট মুনাফা, তারপর হচ্ছে নির্দাবী লভ্যাংশ রেওয়া মিলের মধ্যে থাকবে, এবং নির্দাবী লভ্যাংশ নিয়ে যদি সমন্বয়ে কোনো অবলোপনের কথা বলা থাকে, শুধুমাত্র ওই অবলোপনকৃত অংশটুকুই সংরক্ষিত আয়কে বৃদ্ধি করবে। যদি সমন্বয় না থাকে সেক্ষেত্রে এখানে বসবে না। অর্থাৎ সংরক্ষিত আয়ের জের আমরা এখানে লিখব, যদি নিট মুনাফা থাকে নিট মুনাফাটা আমরা এখানে লিখব, যদি নির্দাবী লভ্যাংশ অবলম্বন থাকে সেটাও লিখব। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আয়কর এবং আয়কর সঞ্চিতি। যে দেখেন যে আয়কর যদি কখনো আয়কর সঞ্চিতি যদি আয়কর থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা এখানে আয়কর সঞ্চিতিটা লিখব,
এবং আয়কর সঞ্চিতি থেকে আমরা আয়কর বাদ দিব। বাদ দেওয়ার পর এখানে আয়কর সঞ্চিতির যে ব্যালেন্সটা থাকছে সেটা আমরা সংরক্ষিত আয়ের সঙ্গে যোগ করে দেব। এবং আয়করের পরিমাণ যদি বেশি হয় আর আয়কর সঞ্চিতির পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে আমরা এই মাইনাসের ঘরে আয়করটাকে লিখব, এই আয়কর সঞ্চিতি আমরা মাইনাস করে দেবো। মাইনাস করে দেওয়ার পরে 3000 টাকা আছে সেটা বিয়োগের ঘরে আমরা লিখে দেব, অর্থাৎ এটা পরবর্তীতে যোগ হয়ে বিয়োগ হয়ে যাবে। তো এখন কেউ যদি বলে যে না আমি আয়কর নিয়ে এত ঝামেলা করতে পারবো না বা আয়কর নিয়ে আমি এত ঝামেলা করব না, তাহলে সে সরাসরি এত ঝামেলা না গিয়ে এই রেওয়ামিলের ভিতরে যে আয়কর সঞ্চিতি থাকবে, সমন্বয় থাকলে কিন্তু এখানে আসবে না, সমন্বয় আয়কর সঞ্চিতি কখনোই এখানে আসবে না। রেওয়ামিলের ভিতরে যদি আয়কর সঞ্চিতি থাকে সেইটাকে আমরা সরাসরি নিট লাভের সঙ্গে যোগ করতে পারি, এবং যদি আয়কর থাকে সেই আয়করটা সরাসরি আমরা বাদ দিব। তাহলে আমরা অত ভেজালার গেলাম না, আয়কর সঞ্চিতি যোগ করে দিলাম আর আয়কর বাদ দিয়ে দিলাম। এখন তাহলে আমরা আরেকবার দেখি, সংরক্ষিত আয় থাকবে এখানে, সংরক্ষিত আয়ের সঙ্গে নিট মুনাফা যোগ হবে, নির্ধারিত লভ্যাংশ যদি অবলম্বন থাকে তাহলে এখানে যোগ হবে এবং আয়কর সঞ্চিতি যোগ হবে। তো এখানে মূলত আমরা এখানে প্রশ্ন দেখি যে প্রশ্নে এখানে আয়কর সঞ্চিতি আছে, এটা ওই যে আমি প্রথমের দিক যেটা বললাম এরা সেই নিয়মেই করছে। যাই হোক, আপনারা চাইলেই ওইভাবে করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এখানে আমাদের সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের আছে 1,35,000 টাকা, যেটা এখানে দেখানো হয়েছে, এবং এর সঙ্গে কি হয়েছে নিট লাভ। এই নিট লাভটা এই যে এখানে প্রশ্নেই দেওয়া আছে যে নিট লাভ 2,400 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হবে। যদি এটা দেওয়া না থাকে তাহলে অবশ্যই নিশ্চয়ই বলবে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তা বিশদ আয় বিবরণী থেকে যে আমরা নিট লাভ পাবো সেটাই সংরক্ষিত আয় যোগ করে দিব। তো এখন আমাদের এখানে 2,400 দেওয়া আছে, আমরা সরাসরি যোগ করে দিলাম। এখন এই ম্যাথের মধ্যে বা এই সমস্যার মধ্যে সংরক্ষিত আয় যোগ হওয়ার মতো এই দুইটা জিনিস ছাড়া আর কিছু নাই। এটা আমরা সরাসরি এখানে যোগ করে দিয়ে আমরা 1,37,400 টাকা পেলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এই সংরক্ষিত আয়কে হ্রাস করে এমন বিষয়গুলো লিখতে হবে। দেখুন, সংরক্ষিত আয়কে হ্রাস করে যে বিষয়গুলো, এই রেওয়ামিলের ভিতরে কিছু তথ্য থাকবে এবং সমন্বয়ের মধ্যে কিছু তথ্য থাকবে। তো রেওয়ামিলের ভিতরে কোন তথ্যগুলো থাকে? রেওয়ামিলের ভিতরে থাকে হচ্ছে আয়কর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এখানে থেকে শুধুমাত্র লভ্যাংশ প্রদান থাকে অথবা শুধু লভ্যাংশ থাকে, ডেবিট দিকে থাকবে। তো এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা বিশ্ব সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস হয়ে যাবে, আয়করও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এবার এখানে আবার থাকবে হচ্ছে শুধু লভ্যাংশ প্রদান, এটাও মাইনাস হয়ে যাবে। তা সাধারণত এই ভিতর থেকে এই তিনটা জিনিসই থাকে, হ্যাঁ। আর এই সমন্বয় যে বিষয়গুলো থাকে, যেমন এই যে আয়কর সঞ্চিতি, এটা কিন্তু এখানে আসবে না, সংরক্ষিত আসবে না, এটা বিশদ আয় বিবরণীর সবার শেষে নিট মুনাফা থেকে মাইনাস হবে এবং মালিকানা সত্ত্বের ঘরে গিয়ে দায় ও মালিকানা সত্ত্বের ঘরে চলতি দায়ের ঘরে যোগ হবে, সেটা পরে হিসাব। আমরা এখন করতেছি সংরক্ষিত আয়। তাহলে সংরক্ষিত আয়ের আমরা তো রেওয়ামিলের ভিতরে যা বসবে দেখলাম। এবার এই যে নিট লাভের 20,000 টাকা সাধারণ সঞ্চিত হবে স্থানান্তর করতে হবে, এটা সংরক্ষিত আয়তে মাইনাস করে দিতে হবে। কিন্তু কখনো কখনো এইভাবে বলা থাকে যে সঞ্চিত তহবিল 70,000 টাকা আছে, এখানে বলো সঞ্চিত তহবিল 90,000 টাকায় উন্নীত করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে তো 70,000 টাকায় আছেই, তাহলে আলটিমেটলি আমাকে বিশদ আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী থেকে 20,000 টাকা মাইনাস করে দিলেই হয়ে যাবে। তারপর এখানে দেখতেছি যে লভ্যাংশ প্রদান 10%। লভ্যাংশ প্রদান এটা কার উপরে? এটা করতে হবে এই যে আমাদের যে বিলি ইস্যু আদায়কৃত মূলধন, উপর থেকে নেওয়া যাবে না, শুধুমাত্র এখানে এর উপরে পার্সেন্টেজটা করতে হবে। তাহলে আমরা এটা করলাম। তাহলে এই যে তাহলে আমরা এখন দেখি এরা কি করছে। এই যে আমরা আয়করের যে 10,000 টাকা, এই যে এখানে আয়কর সাধারণত কি আয়করের পরিমাণ বেশি ছিল এবং আয়কর সঞ্চিতির পরিমাণ কম ছিল, সেজন্য মাইনাসের দিক লিখছে। এই যে আয়করের 10,000 টাকা শুরুতে লিখছে এবং পুরাতন আয়কর সঞ্চিতি কম, তো অর্থাৎ আমাদের জমার থেকে আয়করের পরিমাণ বেশি আসছে। তাহলে জমা আয়করকে সাপোর্ট দিতে পারলো না, তাহলে গ্যাপ শর্টেজ পড়লো 3,000 টাকা, এটা নিট মুনাফা থেকে মাইনাস হয়ে যাবে। এরপর এখানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ছিল 20,000 টাকা, তো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এখানে 20,000 টাকা সরাসরি বসাই দিলাম। আচ্ছা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কি? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হচ্ছে যে ব্যবসা যখন একটা ব্যবসা যখন রানিং থাকে বা একটা নির্দিষ্ট সময় যখন
চলতে থাকে। ব্যবসায়ের মধ্যবর্তী সময়ে হঠাৎ বোর্ড অফ ডিরেক্টর সিদ্ধান্ত নিল যে এই বছরে ব্যবসায়ের মুনাফা যেহেতু অপ্রত্যাশিতভাবে বেশি হয়েছে বা কোম্পানির ভ্যালুয়েশনের জন্য কোম্পানি কী করে সাডেনলি একটা লভ্যাংশ প্ল্যান করে শেয়ার হোল্ডারদেরকে বুঝিয়ে দেয়। এই যে হঠাৎ করে যে দিল সেটা কোম্পানির রেপুটেশনের সাথে বা শেয়ার প্রাইস বৃদ্ধির সাথে সেই লভ্যাংশটাকেই বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, যেটা আমাদের এই যে রেওয়ামূল্যের ভিতরে ছিল আমরা মাইনাস করে দিলাম। এরপর দেখি এখানে কি আছে যে নিট লাভের 20,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে সঞ্চিত তহবিলে আমি স্থানান্তর করে দিলাম। এবার এই যে শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তা 3,20,000 টাকা 10% কত 32,000 টাকা। তো এই 32,000 টাকা আমরা এখানে ঘোষণা করে দিলাম। অর্থাৎ এটাকে ঘোষিত লভ্যাংশ বলে বা ঘোষণাকৃত লভ্যাংশ বলে অথবা প্রস্তাবিত লভ্যাংশ বলে। এছাড়াও এখানে সমন্বয়ে আরও কিছু বিষয় থাকে, যেমন কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর, তারপর হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে স্থানান্তর। এই যে তহবিলে স্থানান্তরগুলোও কিন্তু যদি থাকে সমন্বয় আমাদের এই মাইনাসের ঘরে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম, তাহলে আমাদের এই মাইনাস যে করলাম এই মাইনাসের সমষ্টি দাঁড়ালো 75,000 টাকা। তাহলে 1,37,400 থেকে এই 75,000 টাকা মাইনাস করলে আমরা যেটা পাইলাম 62,400। এটাই হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। আর এই ব্যালেন্সটাই মূলত মালিকানা সত্ত্বের ঘরে সঞ্চিত উদ্বৃত্তের ঘরে বসবে। ঠিক আছে বন্ধুরা, আমার স্বল্প আলোচনায় যতটুকু জানি যে আমি বোঝাতে পারছি, তারপর যদি কেউ না বুঝে থাকে তাহলে নিজে একটু আরেকবার ক্লাসটা দেখে বই সামনে রেখে একটু বোঝার চেষ্টা করে নেবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।